হ্যাঁ, তুমি একটু অডিওটাকে মিউট করো। তো আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করবো, আমরা প্ল্যানিং নিয়েই বসছি। আমাদের মোস্ট অফ দ্য পার্ট আমরা কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা মাঝখানের যে মিক্সচার পোর্শনটা থেকে আমরা একবার রিভিশন দিয়ে চ্যাপ্টারটাকে এন্ড করব। ঠিক আছে? তার আগে বলি যে কারোর কোনো জায়গায় যদি ডাউট থাকে তাহলে বলতে পারো, নাহলে আমি স্টার্ট করছি। ঠিক আছে? আমার উইকলি টেস্টে বেশ কিছু টুকটাক কিছু কিছু ভুল হয়েছে। তো সেগুলো কি করে করতে হয় সেটা আমি ক্লিয়ারলি বলে আজকে একটু ডিটেলসে চ্যাপ্টারটা এন্ড করবো। আমি ক্লাসটা আমি রেকর্ডিংও করে দিচ্ছি। ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি পারলে রেকর্ডিংটা যদি ঠিকঠাক হয় আমি চ্যানেলে আপলোড করে দেবো। সো ফার্স্ট হচ্ছে আমরা তো এলিমেন্টস কম্পাউন্ডসটা সম্বন্ধে পড়েছি। তো আজকে আমরা যেটা আসছি সেটা হচ্ছে সেপারেশন অফ মিক্সচারের প্রপোর্শন, মিক্সচার অ্যান্ড দেয়ার সেপারেশন। তো ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ সেপারেশন, मतलब why do you need to separate a mixture? Why do we need to separate a mixture? So we all know that uh, the purpose of separation is to get useful substance. The first point is to get useful substance. Simple. Second purpose কি হতে পারে? To get the pure sample of a substance. To get the pure sample of a substance. মানে ধরো কোনো একটা মিক্সচার আছে, সেখান থেকে যে পিওর স্যাম্পলটা বা পিওর কম্পোনেন্টটাকে আমাকে সেপারেট করার জন্য আমরা পিওর কম্পোনেন্টটাকে পিওর স্যাম্পল অফ আ সাবস্টেন্স। আর হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে টু রিডিউস দ্য আনডিজায়ারেবল হার্মফুল সাবস্টেন্স। টু রিডিউস দ্য আনডিজায়ারেবল অর হার্মফুল সাবস্টেন্স। ঠিক আছে? কিছু এখন লেখার দরকার নেই, শুধু একটু শুনে যাও, কারণ আমি পরে পিডিএফ করে পাঠিয়ে দিই। ঠিক আছে? সো দিজ আর দ্য পারপাস অফ সেপারেশন অফ আ মিক্সচার। এবার সেপারেশন অফ মিক্সচার ক্যান বি ভ্যারি ফ্রম দ্য নেচার অফ মিক্সচার, মানে ইট মে বি সলিড লিকুইড মিক্সচার, ইট মে বি সলিড সলিড মিক্সচার, ইট মে বি লিকুইড liquid mixture, it may be different solid gas as well as. So first is separation of solid solid mixture. Separation of solid solid mixture. Okay. So what are the process of solid solid mixture? Can you tell me কি কি হতে পারে process of solid solid mixture? Yes, magnetic separation ও একটা বলেছে, magnetic separation। আর sieving, sieving। আর another process is called hand picking, যেটা আমরা আগের দিন কিছু কিছু দিয়েছিলাম, hand picking process। or another process is called winnowing, winnowing। ওকে, এবার এগুলো কি ছোট ছোট করে আমি একটু বলি। সাবলিমেশন বাবু সলিড সলিডের মিক্সচারে ওরকমভাবে বলা যাবে না, কারণ ওখানে সাবলিমেশনটাতে তুমি একটা সেপারেটিক্যালি ওটা সলিড সলিড মিক্সচারের ক্ষেত্রে করো, কিন্তু ওটা ভেপার পজিশনে গিয়ে করো। এর জন্য আমরা ডিরেক্টলি বলছি না, এটাকে আমরা এর আন্ডারে একটা আলাদা ক্রাইটেরিয়াতে আনবো। ঠিক আছে? বিকজ সলিড সলিড মিক্সচার ইন জেনারেল সবার ক্ষেত্রে তুমি সাবলিমেশন করতে পারো না, কারণ সাবলিমেশনের ক্ষেত্রে পার্টিকুলারলি কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে? সাবলিমেশন আনতে পারো, মানে তুমি মেনশন করতে পারো, কিন্তু বেসিক্যালি সবার ক্ষেত্রে সাবলিমেশনটা অ্যাপ্লিকেবল না, কিছু পার্টিকুলার কেসের ক্ষেত্রে সাবলিমেশনটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? সো দিজ আর দ্য মেথডস। তো ফার্স্ট আমরা যেটা আসছি সেটা হচ্ছে সিম্পল হ্যান্ড পিকিং মেথড। তো হোয়াট ইজ হ্যান্ড পিকিং মেথড? In hand picking method, uh, we generally do the
সেপারেশন অফ আ আনডিজারেবল কনস্টিটিউয়েন্টস ফ্রম দ্য মিক্সচার, মানে ফর এক্সাম্পল স্টোনস ফ্রম দ্য রাইস। আগেকার দিনে চালের মধ্যে প্রচুর পাথর পাওয়া যেত, স্টোনস ফ্রম দ্য রাইস, এটা একটা কম্পোনেন্ট হতে পারে। সেকেন্ড, স্টোনস ফ্রম দ্য পালসেস, মানে বিভিন্ন শস্যের মধ্যে আমাদের পাথর থাকতো, তাই না? তো সেইগুলোকে দেখবে অনেক সময় আগেকার দিনে দেখা যেত বাড়িতে যারা দিদা বা একটু বয়স্ক মহিলাদের, ওদের ওরা তো কিছু কাজ টাজ করতে পারতো না, তো ওনাদের বসিয়ে এক জায়গায় রেখে দেওয়া হতো, ওনারা বসে বসে শুধু পাথরগুলোকে বাঁচত। সো দিস আর কল্ড হ্যান্ড পিকিং মেথড। ইট ইজ ভেরি ওল্ড মেথড। নাও ইট ইজ কল্ড সিভিং। তো সিভিং মেথড, উই অল নো হোয়াট ইজ দ্য প্রসেস সিভিং মেথড। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, বা সিভিং এর একটা আমি তোমাদের দেখিয়ে বলেও ছিলাম সিভিং এর স্ট্রাকচারটা কিভাবে হয়, বা বিভিন্ন ক্রাশারের পরে কিভাবে সিভিং করা হয়, ঠিক আছে? সিভিং মেশিন কিরকম দেখতে হয়, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। সো এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখতে পাচ্ছ, এই ইনস্ট্রুমেন্টে দেখো বিভিন্ন সিভের বিভিন্ন পোর সাইজের উপর ডিপেন্ড করে আমরা সিভিং করি। বেসিক্যালি এটাও আমরা আনডিজারেবল কনস্টিটিউয়েন্টসকে আমরা সেপারেট করি বাই মিনস অফ এয়ার separation is done by means of the pore size of pore also a measurable mesh size of the sieve. ওকে, মতলব এখানে অনেক ডটস থাকে বা এরকম টাইপের দেখতে হয়, প্রচুর ডটস থাকে, সেই ডটস বা গ্যাপের মধ্যে দিয়ে এটা সেপারেট করা হয়। তো এটার এক্সাম্পল আগের দিন আমি এই তো ভুল করেছিল একটা, সে বলেছিলাম ওই যে ব্র্যান্ড ফ্রম হুইট ফ্লোর, ব্র্যান্ড ফ্রম হুইট ফ্লোর মতলব মানে কি, অনেক সময় ময়দার মধ্যে ওই মানে গমের যে ইয়েগুলো ছিলকাগুলো চলে আসে, তো সেগুলোকে সেপারেট করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? বা স্টোনস ফ্রম দ্য স্যান্ড, যেটা এটা দেখবে খুব কমনলি দেখা যায়, স্টোনস ফ্রম দ্য স্যান্ড একটা ইনস্ট্রুমেন্ট, তোমরা দেখেছো হয়তো ছুঁড়ে ছুঁড়ে, যেখানে কনস্ট্রাকশন এরিয়াতে খুব ইউজ হয়, দেখেছো তোমরা স্টোনস ফ্রম দ্য স্যান্ড। একটা যারা মিস্ত্রিরা কাজ করে তারা অনেক সময় ছুঁড়ে ছুঁড়ে দেয়, তো ওখানটা একটা জায়গায় থাকে, তো অনেকটা স্যান্ড থেকে স্টোনগুলো অনেক সময় মেশানো থাকে, তো সেগুলোকে সেপারেট করা যায়। দেখছি ছবি যদি পাই তবে দেখিয়ে দিচ্ছে একটা। হ্যাঁ 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 হ্যাঁ, বড় হয়, অবশ্যই বড় হয়। তো বড় ওই ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য নেচার অফ দ্য কম্পোনেন্টস, তার উপরে সে এই জিনিসগুলো তৈরি করা হয়। একদমই বড় হয়, ঠিক আছে? আমি তোমায় দেখাচ্ছিও, যদি থাকে এক্সাম্পল বা উম, ইয়ে থাকলে। হ্যাঁ পেয়েছি, এরকম টাইপের দেখতে হবে আমাকে। দেখেছো এরকম টাইপের দেখতে পাচ্ছ? এই দেখো ও কি করছে, বালি নিয়ে এইদিকে থ্রো করছে, তো থ্রো করলে পাথরগুলো এই সাইডে থেকে যাচ্ছে, স্টোনসগুলো এই সাইডে থেকে যাচ্ছে, আর র স্যান্ডটা এর পাশে চলে আসছে, ঠিক আছে? কারণ এখানে অনেক প্রচুর মেশ করা আছে। ক্লিয়ার? ক্লিয়ার বাবু? চলো, থার্ড হচ্ছে উইনোয়িং মেথড। সো উইনোয়িং ইজ দ্য প্রসেস, ইট ইজ বাই দ্য সেপারেশন বাই দ্য মিনস অফ উইন্ড, তাই না? আগেকার দিনে ফু দেওয়া হতো, ঠিক আছে? তো হুইট গ্রেনস ফ্রম দ্য শ্যাফ, ওখান থেকে সেপারেট করা হয়। সো ইট ইজ ডান বাই মিনস অফ উইন্ড, ঠিক আছে? সো এটা কিভাবে করা হয়, একটা এক্সাম্পল হচ্ছে হুইট গ্রেনস ফ্রম শ্যাফ,
আমি দেখাচ্ছি যদি এক্সাম্পল মানে কোনো ছবি থাকে, দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে তাতে। হুম, ফু দেওয়া হতো বা হাওয়া হাওয়া হলে যে হাওয়া থেকে ওইটা বেরিয়ে আসতো, মানে এক জায়গা থেকে একজন ঢালছে আর সেইটা ওখান থেকে বেরিয়ে আসতো, মানে যে ব্র্যান্ডগুলো বা শ্যাফটগুলো ওখান থেকে বেশি শ্যাফট মানে ওই যে খোলা খুশ মানে খোলসাটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখান দিয়ে ধরো যদি এয়ার এখান দিয়ে আসে তাহলে কি হবে, সেপারেট হয়ে যাবে, হালকাগুলো এর পাশে চলে আসবে, ভারীগুলো হেভিগুলো এখানে পড়বে। ঠিক আছে, কর্ণিকা বোঝা গেল ব্যাপারটা? চলো, তাহলে এরপরের ফোর্থ মেথডটা কি? ফোর্থ মেথডটা আমরা সবাই জানি, দ্যাট ইজ কল ম্যাগনেটিক সেপারেশন। অনেকবারই আমরা দেখেছি এটা। ম্যাগনেটিক সেপারেশন ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য অনলি বাই দ্য ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, সেপারেশন অন দ্য বেসিস অফ ম্যাগনেটিক। স্ক্রিন দেখা যাচ্ছে না সবার? তাই হচ্ছে। আমি আমি তো দেখতে পাচ্ছি। তোমার নেটওয়ার্কটা একটু ইস্যু হচ্ছে দেখ, একবার তুমি। হ্যাঁ, আদ্রিজ, আমি অনেকবার তোমাকে ফোন করেছি, তুমি হয়তো। ঠিক আছে, তুমি দেখে নাও, আমরা আগের জিনিসগুলো একটু বলছি, অসুবিধা নেই, আমি ক্লাসটাকেও রেকর্ড করছি না তোমার জন্য। ঠিক আছে, তো সেপারেশন অন দ্য বেসিস অফ ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, তো এর বেসিসে আমরা ম্যাগনেটিক সেপারেশন করে থাকি। যেমন ধরো কোনো জায়গায় যদি ধরো আয়রনের সাথে একটা ধরো কিছু গ্লাস আছে, গ্লাস ডাস্ট আছে, সেখান থেকে তুমি আয়রনটাকে সেপারেট করতে চাইছো, তো সেখানে এই প্রসেসে তুমি ম্যাগনেটিক সেপারেশন করতে পারো। ধরো আয়রন অ্যান্ড আদার নন ম্যাগনেটিক লাইক সয়েল, উডস, গ্লাস। ঠিক আছে, তো এই সমস্ত মেটেরিয়ালগুলোকে সেপারেট করার জন্য তুমি ম্যাগনেটিক সেপারেশন করতে পারো। ঠিক আছে, ম্যাগনেটিক সেপারেশন একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ক্লিয়ার হয় বুঝতে। ইট ইজ ম্যাগনেটিক সেপারেশন। এখানে ছবিগুলো যেগুলো নেটে দিচ্ছে এগুলো মানে অর্থোডক্স ছবি না, একদম মেশিন ছবি দিচ্ছে। কিন্তু অর্থোডক্স ছবিতে কিভাবে হয় সেটা ছবিটা দিলে বেশি ভালো হতো। আচ্ছা, আমি তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি। ছবিটা এরকম করা হয় বেসিক্যালি, ধরো এরকম একটা হপার থাকে, ঠিক আছে, আর এখানে না এরকম একটা রোলার থাকে, গম ভাঙানোর কল যেরকম হয় এরকম একটা রোলার থাকে, আর এখানে একটা কনভেয়ার বেল্ট দেওয়া থাকে। এবার এই যে রোলারটা, এই রোলারটার মধ্যেই ম্যাগনেট আছে, এটার মধ্যে ম্যাগনেট আছে। ঠিক আছে, এবার ধরো তুমি একটা মিক্সচারকে এখান দিয়ে ঢালছো, তাহলে এটা কি হবে, ম্যাগনেটিক যেহেতু বেলটা ঘুরছে, তাহলে এটা এইভাবে এইভাবে যাবে, তো গিয়ে যেটা ম্যাগনেটিক মেটেরিয়াল সেটা ডিরেক্টলি জমবে এখানে, আর যেটা সরি নন ম্যাগনেটিক মেটেরিয়াল জমবে এখানে, আর যেটা ম্যাগনেটিক মেটেরিয়াল সেটা একটু দূরে গিয়ে একটু অন্য পাশে জমবে। ঠিক আছে, মানে ধরো নন ম্যাগনেটিক মেটেরিয়ালটা এখানে গিয়ে জমছে, এই ম্যাগনেটিক মেটেরিয়াল, তার মানে এইটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল আর এটা হচ্ছে নন ম্যাগনেটিক মেটেরিয়াল। এইভাবে তুমি কি করতে পারছো, দুটোকে সেপারেট করতে পারছো। তো এটাও হচ্ছে একটা প্রসেস, দ্যাট ইজ কল সলিড সলিড মিক্সচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বলো। হ্যাঁ, এর জন্যই তো অ্যাট্রাক্ট করলো, অ্যাট্রাক্ট করে একটু বেশি দূরে গেল, আর যেটা নন ম্যাগনেটিক সেটা স্ট্রেট পড়ে গেল। ঠিক আছে, আর সিক্স প্রসেস হচ্ছে যেটাকে আমরা বলছিলাম সাবলিমেশন, ও যেহেতু বললো আমরা বলেই দিই, হোয়াট ইজ সাবলিমেশন। ইট ইজ দ্য চেঞ্জ অফ সলিড, ইট ইজ দ্য চেঞ্জ অফ সলিড, চেঞ্জ অফ সলিড directly into its vapor state, its vapor state without passing, without passing through the liquid state, without passing through the liquid state.
এটা কি আমরা সাবলিমেশন বলি, তাই না? তো এটা স্পেসিফিক্যালি যাদের জন্য অ্যাপ্লিকেবল সেগুলো মাথায় রাখতে হবে। সবার ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল না। মানে এখানে সাবলাইম প্রোডাক্টস যেগুলো সাবলিমেশন করে, এছাড়া তো করবে না। যেমন ধরো আয়োডিন, আয়োডিনের জন্য অ্যাপ্লিকেবল। ক্যাম্ফার, ক্যাম্ফারের জন্য অ্যাপ্লিকেবল। ড্রাই আইসের জন্য অ্যাপ্লিকেবল। অ্যামোনিয়াম ক্লোরাইড তার জন্য অ্যাপ্লিকেবল। বেনজোইক অ্যাসিড, C6H5COOH, ইটস কল বেনজোইক অ্যাসিড। ন্যাপথেলিন, ন্যাপথেলিন বলস, ঠিক আছে, অ্যাটসেট্রা। এদের ক্ষেত্রে সাবলিমেশন অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমরা সলিড সলিড মিক্সচারটা বুঝতে পারলাম মোটামুটি। কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলতে পারো, নাহলে আমরা নেক্সট সলিড লিকুইড মিক্সচারে যাব। উইনোয়িংটা ওই দেখো উপরে দেখো, দেখতে পাচ্ছ আগে চাষির ক্ষেত্রে দেখবে। ধরো এরকম কিছু শ্যাফ আছে আর হুইট গ্রেনস আছে, সেগুলো তো মিশিয়ে আছে এক জায়গায়। ঠিক আছে, খড়ের খড়ের টুকরো, বা ধরো হালকা যে সমস্ত ধুলো বালি এগুলো আছে, আর কিছু গম আছে ধরো। ঠিক আছে, তো সেগুলোকে এখান দিয়ে ঢালে এরকম উপর থেকে। তা ঢাললে কি হয়, যেগুলো হালকা সেগুলো কি হয়, উইন্ড হয়ে, উইন্ডে থ্রো হয়ে এই পাশটা জমে। আর হুইট গ্রেনগুলো ডিরেক্টলি গিয়ে এখানটা জমতে থাকে। এগুলো হুইট, বুঝতে পারলে? আর এই পাশে স্ট্রেট পড়ে যায়। যেগুলো বেশি হেভিয়ার সেগুলো স্ট্রেট পড়ে, আর যেগুলো লাইটার সেগুলো এই পাশে হাওয়াতে বেঁকে যায়। ঠিক আছে। হ্যান্ড কিন্তু হাত দিয়ে তোলা, হাত দিয়ে তোলে জাস্ট। ঠিক আছে, ওর কোনো এক্সাম্পল কি দেবো, তুমি নিজে বাড়িতেই করতে পারো। চাল আর ধরো চাল আর চিনি মিশে গেছে, তা তুমি কয়টা চাল কি করে তুলবে, ওখান থেকে হাত দিয়ে তুলবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি নেক্সট, যেটা সেপারেশন অফ সলিড লিকুইড মিক্সচার। এবার টপিকটা হচ্ছে সলিড লিকুইড মিক্সচারের সেপারেশন। সেপারেশন অফ সলিড অ্যান্ড লিকুইড মিক্সচার। আদ্রি পরীক্ষাগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছে না, উইকলি টেস্ট গুলো, ডিপিপি গুলো, এই কারণটা কি? বাড়িতে ছিলে না নাকি? ও আচ্ছা, গ্রুপে লিখে দেবে তো, তাহলেই তো হয়ে যায় যে আজকে ক্লাসটা করবো না। দেখ, পরের যে কয়েসটা আসছে সেটা হচ্ছে সলিড লিকুইড মিক্সচারের। সেটা হচ্ছে সবচেয়ে কমনলি যে মেথডগুলো আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ফিল্ট্রেশন, একটা হচ্ছে সেডিমেন্টেশন আর ডিকান্টেশন। সেডিমেন্টেশন অ্যান্ড ডিকান্টেশন, এগুলো আমি আগে একটু বলেছি, হয়তো আরেকবার আমি ছোট্ট করে একটু মানে রিভিশন দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আগের দিন কেউ অনলাইনে ক্লাস করেছে, তাতে আহ, তাদের নোটসটা ক্লিয়ার হয়ে যায়। So it is based on the settling down of the insoluble, the settling, the principle টা হচ্ছে the settling down of the insoluble heavy solid particles, heavy solid particles in a solid liquid mixture, solid liquid mixture at the bottom of the container, at the bottom of the container. মানে ধরো যে সলিড লিকুইডের মিক্সচারটা আছে তার মধ্যে যেটা সলিড আছে সেটা একটু বেশি স্পেসিফিক গ্র্যাভিটি, মানে তার ডেন্সিটি বেশি বা সে হেভিয়ার। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য প্রসেস কল্ড সেডিমেন্টেশন। মানে ধরো তুমি একটা কাদার মিক্সচার নিলে, কাদার জল, তুমি একটা মাড ওয়াটার নিলে। ঠিক আছে, তো সেটা কিছুক্ষণ রেখে দিলে কি হয়, কিছুক্ষণ রেখে দিলে গিয়ে এই নিচে জমে যায়, এখানটা, এখানটা জমতে থাকে কাদাটা। তার মানে এইটা কি হয়ে গেল, উপরটা সুপার নেটেন লিকুইড, পরিষ্কার জল, উপরটা সুপার নেটেন লিকুইড বল। ঠিক আছে, আর নিচেরটা কি আছে, নিচে হচ্ছে তোমার ওই সেডিমেন্ট মাঠটা। তো এইভাবে তুমি সেপারেট করে নিলে। ঠিক আছে, দ্য ইনসলিবল হেভি সলিড পার্টিকেলস সেটেল ডাউন অ্যাট দ্য বটম অফ দ্য কন্টেনার। কেন হচ্ছে, ডিউ টু স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, ডিউ টু স্পেসিফিক গ্র্যাভিটি, এটা একটু মাথায় রাখবে।
এর প্রিন্সিপালটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে। আচ্ছা, এবার এই সেডিমেন্টেশন হয়ে যাওয়ার পরে আমার কি করতে হবে? ডিকান্টেশন করতে হবে, নাহলে তো জলটাকে সেপারেট করতে পারবো না। তাহলে এবার কি করতে হবে? এটাকে ডিকান্টেশন করতে হবে। ডিক্যান্টেশন। ঠিক আছে? ডিক্যান্টেশন মেথডটা কিরকম? আমি ছোট করে একটা ছবি দিই, তাহলে বুঝতে পারবে। হুম, ঠিক এরকম মেথডটা দেখতে পাচ্ছ। ঠিক এরকম ভাবে আমরা কি করা হয়, এই যে কাদামাটি বা বালি দিয়েছে, এবার এখানে দেখো আস্তে করে সেডিমেন্ট গুলোকে এরকম ভাবে রেখে আস্তে আস্তে করা হয়। এবার এখানে একটা মেথডে একটা টেকনিক্যালি ভুল দিয়েছে। এটা কি করা হয়, এখানে একটা না এরকম গ্লাস রড নিয়ে নেওয়া হয়, তার গা বেয়ে বেয়ে এটা ঢালা হয়। তাতে কি হয়, ফ্লোটা ডিরেক্টলি ওখানে পড়ে। ঠিক আছে? তার দ্য প্রসেস অফ pouring of the clean supernatant liquid without disturbing the sediment. The decantation হচ্ছে the process of pouring the clean supernatant liquid without disturbing the sediment. Clear? So এটা হচ্ছে আমাদের ডিকান্টেশন প্রসেস। সেডিমেন্টেশন ডিকান্টেশন বোঝা গেল? ঋতব্রত বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? দেখো এখানে এই গ্লাস রডটা এর জন্যই দেওয়া হয়, যাতে এর ফ্লোটা ভালো হয়, যাতে বাইরে না পড়ে। ঠিক আছে? এই জন্য গ্লাস রডের গা বেয়ে এটা বাই দ্য সারফেস টেনশন ডিরেক্টলি বিকারের মধ্যে পড়তে পারে। ঠিক আছে? এটা একটা প্রসেস অফ সেপারেশন অ্যাজ ওয়েল। আচ্ছা, এরপরে আসছি এটা ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন, একটু অডিওটা মিউট করো ঋতব্রত। সো কার অন করা আছে? তো দেখো কারটা অন করা। সো ফিল্ট্রেশন হচ্ছে দ্য প্রসেস of separating fine insoluble solid particles। এগুলো বই অনেক বড় করে ডেফিনিশন আছে, আমি ছোট করে লিখে দিচ্ছি, এগুলো লিখলেও হবে। সলিড পার্টিকেলস ফ্রম সলিড লিকুইড মিক্সচার বাই মিনস অফ বা থ্রু ফিল্টার পেপার। ফিল্টার পেপার। ঠিক আছে? ফিল্টার পেপারটাকে ভাঁজ করার একটা প্রসেস আছে, ইন্টারেস্টিং। এইভাবে করা হয়। ধরো এটা ধরো একটা ফিল্টার পেপার আছে। তো ফিল্টার পেপারটাকে প্রথমে রাউন্ড করে দুটো দুটো ভাগে আগে ভাঁজ করে নেওয়া হয়। এরকমভাবে একটা ভাঁজ করা হয়, এরকমভাবে একটা ভাঁজ করা হয়। ভাঁজ করলে কি হয়, এবার এটাকে যদি তুমি আবার একবার সেকেন্ড টাইম ভাঁজ করো, এটা দেখতে এরকম হয়ে যায়। ঠিক আছে? এবার এই মাঝখান দিয়ে যদি আঙুলটা ঢুকিয়ে তুমি যদি ফুলিয়ে দাও, তাহলে ব্যাপারটা ওই দেখবে ওই ফুচকার আলাদা যেমন শাল পাতা দেয় যেরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে? এবার এই ফিল্টার পেপারের শেপটায় কী করা হয়, যে ফানেল আছে, ফানেলের মধ্যে এখানটা এটাকে পরিয়ে দেওয়া হয়। আর একটু জল দিয়ে দেওয়া হয় যাতে পুরো এয়ার টাইট হয়ে যায়। ঠিক আছে? এবার এখানটায় এটা কি করা হয়, এটাকে একটা বিকারের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। বিকারের সাথে এবার তোমার ওই যে দুটো মিক্সচার আছে, ধরো একটা সলিড লিকুইডের মিক্সচার আছে, সলিড প্লাস লিকুইড, সেটাকে এখান দিয়ে পাস করানো হয়। তো পাস করলে কি হয়, পাস করলে যেটা রেসিডিউ সেটা উপরে জমে যায়, এই জায়গাটা রেসিডিউ জমে। আর বাকি যে নিচে যেটা পড়লো সেটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে? তো এটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল কোথার জন্য? চক পাউডার অ্যান্ড ওয়াটার, চক প্লাস ওয়াটারের মিক্সচার, ক্লে প্লাস ওয়াটারের মিক্সচার, সডাস্ট প্লাস ওয়াটারের মিক্সচার। ঠিক আছে? টি লিভস,
অ্যান্ড টি এর মিক্সচার, যেটা আমরা প্রতিদিন বাড়িতে চায়ের সাথে করি। ঠিক আছে, টি সলিউশন বা লিকার যেটাকে বলি আমরা। ঠিক আছে, সো ইট ইজ দ্য সলিড লিকুইড মিক্সচার সেপারেশন। নাও দ্য প্রবলেম ইজ, এইগুলো তো ইনসলিবল মিক্সচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই যে দুটো বললাম, এই যে দুটো প্রসেস, এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল ফর দ্য ফার্স্ট কেস, ইনসলিবল সলিড লিকুইড মিক্সচার। কিন্তু এরকমও তো হতে পারে না, সলিডটা লিকুইডের মধ্যে সলিবল হয়ে গেল। হ্যাঁ, কেউ কিছু বলবে? ডাউট আছে, বলো। এই আমি লিখে দিয়েছি সব, এই যে এখানে লেখা আছে, পরে তুমি লিখে নিও। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আসছে সেটা হচ্ছে, হ্যাঁ, এবার যেটা আসছে সেটা হচ্ছে ইভাপোরেশন মেথড। ইভাপোরেশন মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, দুটোকে আমরা সেপারেট করতে পারি। ইভাপোরেশন মেথডে কি করা হয়, এখানে হচ্ছে সলিড লিকুইড মিক্সচার হুইচ ইজ সলিড, তার জন্য এটা অ্যাপ্লিকেবল। সলিড লিকুইড মিক্সচার হুইচ ইজ সলিড। তো এখানে ফার্স্ট মেথডটা হচ্ছে এভাপোরেশন। এভাপোরেশন, তো এভাপোরেশনে কি করা হয় বেসিক্যালি, হচ্ছে in this method of separation, তোমাদের সবাইকে বলে রাখলাম, এরকম যদি কোনোদিন ফিজিক্সের স্যার যদি এরকম বলে যে অনলাইন করিয়ে দেবে, তোমাদের আবার তো ওই সময়টা আসতে পারবে না, তোমরা আমাকে একটু আগে থেকে বলে দেবে। তার কারণ হচ্ছে আমি জানতে পারি না তো অনেক সময়। তাহলে যেমন আজকে ঋতব্রতর মা আমাকে ফোন করেছিল বলে আমি কিন্তু তোমাদের টাইমটা সেট করতে পারলাম, নাহলে আমি জানতামও না হয়তো। ঠিক আছে, সো ইন দিস মেথড অফ সেপারেশন, the ability of solid to remain undecomposed when a solution is heated up to its boiling point, up to the boiling point of the liquid component, of the liquid component. ঠিক আছে, is the principle used, is the principle used. ওকে, ধরো ফর এক্সাম্পল সুগার প্লাস ওয়াটার, সুগার প্লাস ওয়াটার। তুমি কি করো, সুগার প্লাস ওয়াটারকে একটা জায়গা তুমি হিট করলে, সাপোজ ধরো এরকম একটা কন্টেনার নিলে, তার ভিতরে এটা ধরো একটা স্যান্ড বাথ আছে, তার ভিতরে একটা আর একটা ছোট একটা কন্টেনারের মধ্যে ধরো চায়না ডিশ, সেখানে তুমি সুগার সলিউশনটা রেখেছো, এখানে সুগার সলিউশনটা আছে। ঠিক আছে, এবার এটা পুরোপুরি সেট আপ হয় কিসের উপরে, এটা পুরো সেট আপ হচ্ছে ধরো এটা পুরো সেট আপ হয় আমার ট্রাইপডের উপরে থাকে, আমাদের ট্রাইপড থাকে বা টেট্রাপড থাকে। ঠিক আছে, এর উপরে সেট আপ থাকে, আর এই জায়গাটা একটা বুনসেন বার্নার। ঠিক আছে, এটা হচ্ছে বুনসেন বার্নার। তো হিট করলে কি হবে, ঠিক আছে, আনডিকম্পোজড অবস্থায় কি হয়, ওয়াটারটা এভাপোরেট হয়ে চলে যায়, এভাপোরেশন হয়, এটা বোঝাতে পারলাম। সে এভাপোরেশন প্রসেসটা কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ বলো। না, বয়লিং পয়েন্ট অবধি। ঠিক আছে, যেরকম বয়লিং পয়েন্টে রিচ করলে তো জলটা বেরিয়ে চলে যাবে, সুগারটা থেকে যাবে। ঠিক আছে, এবার ধরো আর কি কি জন্য হয়, ধরো ধরো সি ওয়াটার, সি ওয়াটারে কি হয়, তুমি যখন ইভাপোরেশন করো সেখান থেকে আমরা সি সল্ট পাই, এটাও তো ইভাপোরেশন প্রসেস। ঠিক আছে, তো এটাও একটা এক্সাম্পল অফ ইভাপোরেশন। ক্লিয়ার? নেক্সট প্রসেসটা কি, ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন,
ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, ক্রিস্টালাইজেশনে কি হয় সেটা আমি এক্সাম্পল দিয়ে এটা একটু বোঝাই। বলছে in this method in this method, uh, the difference in solubility of the components in the same solvent is used. In the same solvent is used, মানে একজন সলিবল আর একজন একটু কম সলিবল বা ইনসলিবল। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি ধরো নিই, আহ, ধরো পটাশিয়াম নাইট্রেট আছে আর সোডিয়াম ক্লোরাইড আছে। এই দুটোকে আমাকে সেপারেট করতে হবে, এক জায়গায় মিক্সচার আছে, পুরো দেখতে একই রকম দেখতে। এবার পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম নাইট্রেট ইট ইজ মোর soluble than sodium chloride in aqueous solution. It is more soluble in aqueous solution. Okay. So when they are mixed in a aqueous solution, যেখানে KNO3 ও আছে আর NaCl ও আছে, এটাকে যখন মিক্স করলাম, ঠিক আছে, and it is subject to, after mixing it is subject to হিটিং অ্যান্ড সাডেন কুলিং। সাবজেক্ট টু হিটিং, আমি আগেও তোমাদের বলেছিলাম সাডেন কুল করতে হয়, হিটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট কুলিং। সাবসিকুয়েন্ট কুলিং occurs if it is subject to heating and subsequent cooling is occurs, then potassium nitrate, which is more soluble, remains in the solution, but NaCl crystallized out fast. Then KNO3 remains in the solution because it is more soluble, remains in the solution, but NaCl separate out from the mixture. ক্লিয়ার, বোঝা গেল? বলো। আমি কম সলিউবল বললাম, বেশি সলিউবল বললাম তো? ওটা যেহেতু বেশি সলিউবল, ও জলের মধ্যে বেশি থাকবে তো। এবার তুমি যখনই যেটা কম সলিউবল সে তো আগে সেপারেট আউট হয়ে বেরোবে, হিটিং হয়ে ঠান্ডা করার সময়। যে কোনো জিনিস হিটিং হলে তো সবাই সলিউবল হয়ে যাচ্ছে, এবার যখন ঠান্ডা করছো না, যে ক্রিস্টালটা তৈরি হচ্ছে সেটা আগে বেরিয়ে আসে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা কম সলিউবল। ঠিক আছে, আমি এটাই তো বললাম যে দুটোর মধ্যে একজন ধরো বেশি সলিউবল, একজন ধরো কম সলিউবল। এবার যে বেশি সলিউবল সে তো জলের মধ্যে থেকে যাবে ঠান্ডা করলো, কিন্তু যেটা কম সলিউবল ও আগে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, বাকিটা থেকে যাবে জলের মধ্যে। এবার ধরো ওটাকে তুমি সেপারেট করে দিলে, সেপারেট করার পর ওটাকে তুমি যদি ধরো আরো ঠান্ডা করো, তখন দেখবে এই পটাশিয়াম নাইট্রেটটা তখন সেপারেট আউট হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছ, তো সেইটা কিন্তু এই NaCl বা KCl। বাকি নিচে যে অ্যাকুয়াস পার্টটা এখনো আছে, যেখানে যেটা ভিজিবল হচ্ছে না, সেই পার্টটা হচ্ছে KNO3 মিক্সচার। আর এই ক্রিস্টালগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ মানে কি, বরফের মধ্যে ঢুকিয়ে দেয় বা বালির মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে সাডেন কুল হতে পারে। ঠিক আছে, না না, একদমই না, একদমই না। মিক্সারের মধ্যে কখনো কেমিক্যাল রিয়াকশন হয় না। আমি এই যে ছবিটা দিয়েছি, এটা NaCl এর ছবিটা পাইনি, আমি KCl এর ছবিটা পেয়েছি বলে KCl এর ছবিটা দিয়েছি। এটা KCl NaCl এর মতোই কাজ করবে।
ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে সলিড লিকুইডের মিক্সচার বুঝলাম। ঠিক আছে? এবার এই ক্রিস্টালাইজেশনের একটা অ্যাডভান্টেজ আছে ওভার এভাপোরেশন, বিকজ এভাপোরেশন লিডস টু ডিকম্পোজিশন অফ চারিং। যেহেতু হিট করা হয় শুধু, ওখানে অনেক সময় চারিং করে যাওয়ার, ধরো চিনিটা পুড়ে যাওয়ার চান্স থাকে। বাট এই ক্রিস্টালাইজেশনে সেটা হয় না। ঠিক আছে? আরেকটা হচ্ছে দ্য সলিউবল ইম্পিউরিটিস ডু নট গেট রিমুভড ইন দ্য প্রসেস অফ এভাপোরেশন। ঠিক আছে? অনেক সময় এভাপোরেশনে সলিউবল ইম্পিউরিটিসগুলো ঠিকঠাক করে রিমুভ করা যায় না, যেটা ক্রিস্টালাইজেশনে করা যায়। তো এটাই লিখে দিতে পারো যে অ্যাডভান্টেজ অফ ক্রিস্টালাইজেশন ওভার এভাপোরেশন। সো ইট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইউ ক্যান রাইট দ্যাট এভাপোরেশন, আমি বারবার আর পুরোটা লিখছি না, এভাপোরেশন শুধু এভাপ লিখলাম, লিডস টু ডিকম্পোজিশন অর চারিং, চারিং মানে পুড়ে যাওয়া, অফ সাম সলিডস। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য সলিউবল ইম্পিউরিটিস do not get removed in the process of evaporation. In the process of evaporation. ঠিক আছে? চারিং হচ্ছে পুড়ে যাওয়াটা, ওটাকে বলে হচ্ছে চারিং। ওকে, এবার আমি চলে আসছি ডিস্টিলেশনে। এবার হচ্ছে আমরা একটা লিকুইড লিকুইড মিক্সচারের কেসে চলে আসি, সেপারেশন অফ লিকুইড লিকুইড মিক্সচার। প্রথম কথা, লিকুইড লিকুইড মিক্সচারের ক্ষেত্রে যখন আমরা লিকুইড লিকুইড মিক্সচার বলবো, নাও কেস দ্য কেস অফ লিকুইড লিকুইড মিক্সচার। লিকুইড লিকুইড মিক্সচারের ক্ষেত্রে দুটো কেস হতে পারে। কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে কেসটা, দুটো মিক্সচার মিসেবল হতে পারে। মিসেবল হতে পারে, আর একটা ইমমিসেবল হতে পারে। ঠিক আছে? মিসেবল মানে কি, দুটো একটা একটার সাথে মিশে গেছে ইন দ্য অল প্রপার্টিজ অ্যান্ড ইট বিকামস আ হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার করেছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ধরো অ্যালকোহল ওয়াটার, অ্যালকোহল প্লাস ওয়াটার, মিল্ক প্লাস ওয়াটার, এটা হচ্ছে মিসেবল লিকুইড লিকুইড মিক্সচার। আর ইমমিসিবল মিক্সচার মানে যেটা হেট্রোজিনিয়াস একটা লেয়ার তৈরি করেছে বা কেউ একদিন প্রেসিপিটেট করেছে। ঠিক আছে? ডু নট মিক্স ইচ আদার। হেট্রোজিনিয়াস মিক্সচার, heterogeneous mixture that do not mix into each other. ঠিক আছে? যেমন কমন এক্সাম্পল হচ্ছে অয়েল প্লাস ওয়াটার। ঠিক আছে? এবার এই যে মিসেবল লিকুইডসটা, এটাকে সেপারেট করার জন্য আমরা কি করি, যে প্রসেসটাকে ইউজ করি, সেই প্রসেসটা হচ্ছে কি ডিস্টিলেশন, বা রাদার ইউ ক্যান সে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওকে, বেসিক্যালি ডিস্টিলেশন কি? ডিস্টিলেশন আমরা জানি ইট ইজ দ্য প্রসেস অফ সেপারেশন অফ আ লিকুইড from its solution with a solid constituent by heating to liquid and to its vapor form, and then the cooling to the vapor form to get back into pure liquid. ঠিক আছে? তার মানে যেইটা ভেপার ফর্মে যাচ্ছে সেটা কনডেন্স হয়ে আবার লিকুইড ফর্মে চলে আসছে, দ্যাট ইজ দ্য ডিস্টিলেশন। তো ডিস্টিলেশন প্রসেসে কি হয় আমি ছোট করে, হ্যাঁ বলো। হ্যাঁ, মিসেবল মানে যেটা মিশে গেছে পুরোটা, দেখে তোমার একটা ফেস মনে মনে হচ্ছে, তাই এটাকে হোমোজিনিয়াস বলছে। আর আর তেল আর জল মেশে কখনো? মেশে না তো। তো সেটা আমাদের মনে হয় কি দুটো লেয়ার হয়ে আছে, এই জন্য হেটেরোজিনিয়াস বলছে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা একটা ডিস্টিলেশনের একটা সেট আপও দেখাচ্ছি, তাতে তোমার আমাদের বুঝতে সুবিধা হবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সেট আপই দেখাচ্ছি, তাহলে একবারে ব্যাপারটা বোঝা যাবে। ডিসপ্লের সেট আপ তোমাদের আমি ক্লাসেও অনেকবার বলেছি, এর জন্য এখানে আর ওখানে আর বলছি না। এখানটাই আমি একবারে ফ্র্যাকশনাল ডিসপ্লেশনে একটা সেট আপ অরিজিনাল একটা এক্সাম্পল আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখতে পাচ্ছ এরকম একটা জিনিস।
তো এইটা হচ্ছে অরিজিনাল সেট আপ অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবার তার আগে ডিস্টিলেশনটা আমি একটু বলে দিই। বলছি ডিস্টিলেশনে কি হয়, ইন দিস মেথড, in this method of separation, in this method of separation, heating the solution to the boiling point, heating the solution to the boiling point, okay, of a liquid, of a liquid, heating the solution to the boiling point of the liquid component followed by condensation of the vapors, condensation of the vapors is used, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি ধরো একটা সোডিয়াম ক্লোরাইডের ওয়াটারের মিক্সচার আছে, তো সেখান থেকে তুমি ওয়াটারটাকে কিন্তু ডিস্টিলেশন করে সেপারেট করতে পারো, মানে NaCl ওয়াটারকে, মানে তুমি যেটা এভাপোরেশন ধরছি, তো সেটাকেও তুমি ডিস্টিলেশন হিসাবে ভাবতে পারো। কারণ যেহেতু ওয়াটার কি, ওয়াটার হচ্ছে একটা লো বয়লিং পয়েন্ট লিকুইড, তাই সেটাকে তুমি আলাদা করে সেপারেট করতেই পারো, ঠিক আছে। এবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বেসিক্যালি ইউজ করা হয় কাদের ক্ষেত্রে? খুব কমনলি যদি বলি, ধরো দুটো মিক্সচার আমি নিলাম। সাপোজ ধরো এই একটা মিক্সচার আছে যেখানে আমি অ্যাসিটোন নিয়েছি। অ্যাসিটোন একটা কম্পোনেন্ট যার বয়লিং পয়েন্ট অ্যারাউন্ড 53 ডিগ্রি সেলসিয়াসের মতো, বা আরও কমও হবে হয়তো, আমার একদম এক্স্যাক্টলি মনে পড়ছে না, এরকমই হয়। আরেকটা কম্পোনেন্ট আছে যেখানে আমি সাপোজ ধরো বেঞ্জিন নিয়েছি, বেঞ্জিনের বয়লিং পয়েন্ট 80 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যাসিটোন আর বেঞ্জিন এই দুটো তাদের বয়লিং পয়েন্টে কি হয়, বয়েল করে যায়। এবার যদি ধরো আমি এই যে সেট আপটা নিয়েছি, সেই সেট আপের মধ্যে এখানে আমি একটা, মনে রাখবে ডিস্টিলেশন কখনো ডিরেক্টলি কিন্তু বার্নারে হিট করা হয় না। এটাকে এরকম দেখতে পাচ্ছ, এরকম একটা মেশিন নেওয়া হয় বা এরকম একটা ওয়াটার বাথের মধ্যে হিট করা হয়, মানে নিচের যে রাউন্ড বটম ফ্লাস্কটা থাকে তার মধ্যে। তো এখানে ধরো আমি এই অ্যাসিটোন আর বেঞ্জিনের মিক্সচারটা নিয়েছি, এখানে আমি ধরো অ্যাসিটোন প্লাস বেঞ্জিনের মিক্সচারটাকে আমি এখানে নিয়েছি, এই ফ্লাস্কের মধ্যে আছে, ঠিক আছে। এবার এটাকে হিট করা হয়। এই যে কলামটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশনেটিং কলাম বলা হয়, যেটা নর্মাল ডিস্টিলেশনে থাকে। ফ্র্যাকশনেটিং কলাম, ফ্র্যাকশনেটিং কলাম, ঠিক আছে। এবং মনে রাখবে যখনই দুটো লিকুইড, এটা একটা লিকুইড লিকুইড মিক্সচার, এদের মধ্যে দেখো বয়লিং পয়েন্ট ডিফারেন্সটা খুব কম হচ্ছে, ডিফারেন্স লোয়ার হচ্ছে, তখনই কিন্তু আমরা এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেসটা ইউজ করি। তো কি হয়, এটা যখনই তুমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হিট করবে, তো এদের দুজনের মধ্যে যেটা কম বয়লিং পয়েন্ট, সেটা ভেপোরাইজড হবে, ভোলাটাইল হবে, ভোলাটাইল হয়ে এখান দিয়ে আসতে থাকবে। এখানে একটা থার্মোমিটার সেট করা আছে, এটা একটা থার্মোমিটার, ঠিক আছে। এখান দিয়ে ভেপারটা আসবে। এবার এখানে দুটো জিনিস আছে, একটা এইখান দিয়ে যেটা যাচ্ছে এটা ইনলেট, মানে ঠান্ডা জল, আর এখান দিয়ে একটা আউটলেট আছে ওয়াটার। এইটা গিয়ে এখানে পিছনে আমার ট্যাপ কল থাকে, ট্যাপ কলের মধ্যেই পাইপ লাইনটা অ্যাটাচ করা আছে, মানে ঠান্ডা জলের সোর্সের সাথে, ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে যখন ভেপারটা যায় এখান দিয়ে, যেটা এটা কনডেন্স হয়েছে, কনডেন্স হয়ে এখানে একটা রিসিভার ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি রিসিভার ট্যাঙ্ক কন্টেনার। রিসিভার কন্টেনারে এটা ড্রপ ওয়াইজ এখানে চলছে, ঠিক আছে। তো ইট ইজ দ্য ফুল সেট আপ অফ ইয়ে। এবার এই অ্যাসিটন বেঞ্জিনের মধ্যে অ্যাসিটনটা সেপারেট হয়ে আগে চলে আসছে, তারপরে বয়লিং বেঞ্জিনটা ওখানে পড়ে থাকছে, ঠিক আছে, এই লিকুইড মিক্সারের মধ্যে। তার মানে আমি যদি ইন শর্ট এই ডিস্টিলেশনের পরে যে এই যে পার্টটা আমি করলাম, যেটাকে আমরা ফ্র্যাকশনে, মানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলছি, তো সেখানে আমরা কি এর প্রসেসটাকে আমরা কি বলছি, এটাকে যদি আমি একটু ডিফাইন করি, তাহলে এখানে হচ্ছে ইট ইজ ইন দিস মেথড, in this method of separation, in this method of separation, difference in boiling point, difference in boiling point of the liquids are used, ঠিক আছে। The distillation is carried out, the distillation is carried out
by including a by including a fractionating column. Fractionating column, এই দেখতে পাচ্ছ এই ফ্র্যাকশনেটিং কলামটা দেওয়া হয়েছে। ফ্র্যাকশনেটিং কলামের স্পেশালিটি হচ্ছে এর সারফেস এরিয়া বেশি, তো ফলে যেটা লেস ভোলাটাইল লিকুইড আর মোর ভোলাটাইল লিকুইডের মধ্যে একটা কি সেট আপ হয়, ধরো দুটোই ধরো কোনো রকমভাবে বয়েল হয়ে উঠছে, ধরো এইটা ধরো যেটা লেস ভোলাটাইল সে কিছুটা উঠে গিয়ে আবার নিচের দিকে ব্যাক করে আসতে পারে, এটা লেস ভোলাটাইল হয়। আর যেটা ইয়েলো দিয়ে বোঝাচ্ছে এটা মোর ভোলাটাইল। বোঝাতে পারছি কথাটা? মোর ভোলাটাইলটা আলটিমেটলি উপরে যেতে পারে, লেস ভোলাটাইলটা কি হয় এখানেই কনডেন্স হয়ে আবার ব্যাক করছে। ক্লিয়ার? সাপোজ ধরো তুমি ইথানল ওয়াটারের মিক্সচার দিয়েছো, ফর এক্সাম্পল ইথানল ওয়াটার মিক্সচার। তো ইথানল ওয়াটারের বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুব একটা নেই, একটা 80 ডিগ্রি, একটা ওয়াটার এই 100 ডিগ্রি। তো ইথানল কি হচ্ছে লেস বয়লিং পয়েন্ট, লোয়ার বয়লিং পয়েন্ট। সো এটা কি হবে, অন পাসিং থ্রু দ্য ফ্র্যাকশনেটিং কলাম the vapors condense to give the alcohol in the receiver tank. ইথানল ওখানে কি জমবে, তো as it is more volatile it can be separated through fractionating column and collected at the receiver. সবাই বুঝতে পারলে ব্যাপারটা? দেখো না বুঝতে পারলে বলো। এই হলো দুটো লিকুইড লিকুইড মিক্সচারের মধ্যে যেটা লেস ভোলাটাইল সে কি হচ্ছে, এই এই দুটোই কিন্তু ভোলাটাইল হচ্ছে, ভেপার স্টেটে যাচ্ছে, কিন্তু এতগুলো এখানে এরকম ফ্র্যাকশনেটিং কলামে এত সারফেস আছে সেখানে গিয়ে নিজে কনডেন্স হয়ে আবার ব্যাক করে যাচ্ছে। কিন্তু যেটা মোর ভোলাটাইল সেটা উপরের দিকে উঠতে পারছে, উঠে গিয়ে সেপারেট হয়ে রিসিভার ট্যাঙ্কে জমা হচ্ছে। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের ডিস্টিলেশন বা এই প্রসেসটাতে আমরা এইভাবে সেপারেট করতে পারছি বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবার এছাড়াও আরও কিছু মেথড আছে লিকুইড লিকুইড মিক্সচারের ক্ষেত্রে। সেটা হচ্ছে একটা কমনলি যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ওই সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেলের ক্ষেত্রে আমরা করি। আচ্ছা, সেইটা বলার আগে আমি একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা কী করে ক্রুড অয়েলের জন্য অ্যাপ্লিকেবল করা হয়। এই ক্রুড অয়েল মানে পেট্রোলিয়ামের ক্ষেত্রে এটা বিরাটভাবে একটা রোল প্লে করে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সেটা আমি ছোটো করে একটু বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো বেসিক্যালি ক্রুড অয়েলের ক্ষেত্রে তারা একটা ছবি নিয়ে নিই। হ্যাঁ, এটা ভালো ছবি পেয়েছি। ক্রুড অয়েলের ক্ষেত্রে তুমি যদি দেখো সেট আপটা বড় হয়ে গেল। হ্যাঁ, যাই হোক। তো এই যে ক্রুড অয়েলের ক্ষেত্রে সেখানে কি হয়, এটা একটা যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি হচ্ছে মতলব ডিস্টিলেশন টাওয়ার বলা হয় এটাকে, বা ডিস্টিলেশন টাওয়ার। ঠিক আছে? দেখবে তুমি যদি হলদিয়ার দিকে যাও এরকম প্রচুর টাওয়ার এখানে দেখতে পাবে। তো বিভিন্ন পোর্ট থেকে ক্রুড অয়েল আসে পাইপ লাইনসে, একটা জায়গায় একটা বড় ট্যাঙ্কের মধ্যে এটা জমানো হয়, সেটাকে এই ক্রুড অয়েলটাকে হিট করে থ্রু ফার্নেস, মানে এখানে ফার্নেস থাকে যেখানে আগুন জ্বলছে, সেটাকে পাইপ লাইন্সের মধ্যে দিয়ে এখানে ক্রুড অয়েলটা পাঠানো হয়। ডিরেক্টলি আগুন দেওয়া হয় না, তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে। বেসিক্যালি ফার্নেসের থ্রুতে গরম জল তৈরি করা হয়, সেই গরম জলের ইয়েতে ক্রুড অয়েলটাকে হিট করা হয়। তো হিট করলে কি হয়, এটা এখান দিয়ে যায়। এবার এখানে এটা হচ্ছে বেসিক্যালি ফ্র্যাকশনেটিং কলামের কাজ করে। তার মানে যে দেখো লক্ষ্য করো যেটা সবচেয়ে বেশি ভোলাটাইল সে সবচেয়ে ওপরে যেতে পারে। সে গিয়ে দেখো less than 25 ডিগ্রি সেলসিয়াসে এলপিজি গ্যাস বা সিএনজি গ্যাস হয়ে চলে আসে। তার থেকে একটু কম টেম্পারেচারে যেগুলো ফ্র্যাকশনেট হলো, প্রত্যেকটা স্টেপে একটা একটা করে কনডেন্সার দেওয়া দেওয়া থাকে, সেখানে ঠান্ডা হতে পারে, সেটা গ্যাসোলিন হয়ে চলে আসলো, যেটা অনেক সময় আজকাল কার ঠারে ইউজ হয়। তার থেকে কমে কি আসছে, ন্যাপথলিন আসছে। ঠিক আছে? এবার এই দুটোর মাঝামাঝি একটু গ্যাসোলিনের মধ্যে এখানে থাকে একটা কেরোসিন থাকে। ঠিক আছে?
এই গ্যাসোলিন মানে প্রথম বুঝতে পারছো তো, পেট্রোল ডিজেলের কথাই বলছি। ঠিক আছে, গ্যাসোলিন মানে পেট্রোল ডিজেল। আর এরপর কেরোসিন থাকে, তার নিচে হচ্ছে ন্যাপথা, প্যারাফিন, ডিজেল। এই ডিজেলটা এত নিচে কেন দিয়েছে বুঝতে পারছি না, হতেও পারে ডিজেলটা, আমার হয়তো একটু কনফিউশন হচ্ছে। ফুয়েল অয়েল, লুব্রিকেটিং অয়েল, তার নিচে থাকে বিটুমেন, যেগুলো দিয়ে রোড ফিলিং করা হয়। তার মানে অন দ্য বেসিস অফ এয়ার ভোলাটিলিটি আমরা ফ্র্যাকশনেট করে বিভিন্ন ফ্র্যাকশনকে সেপারেট করতে পারি। এটাও ফ্র্যাকশনেটিং কলামে একটা বিরাট অ্যাপ্লিকেবল। হ্যাঁ বল। কে বলছে ভিতরে লিকুইফাইডই থাকে, ভিতরে প্রেশার দিয়ে এটাকে লিকুইড করেই রাখে। এবার তুমি যখন এটাকে ভাল্বটাকে খোলো, ওটা বাইরে চলে আসছে মানে তখন প্রেশার রিলিজ হয়, তখন এটা গ্যাসে কনভার্ট হয়। ঠিক আছে, ভিতরে তো ঠান্ডা করে ভিতরে, হ্যাঁ লিকুইফাই করে ভিতরে ঢোকানো হয়েছে। তুমি দেখবে গ্যাসটাকে নাড়ালে দেখবে মনে হয় ভিতরে জল আছে। গ্যাসটাকে কখন নাড়িয়ে দেখেছো? যখনই তো ওখান থেকে বেরোচ্ছে, মানে লিকুইডটা যদি যখন নজেলটা থেকে তুমি যখন মানে ভাল্বটাকে সরিয়ে দিচ্ছ, এই লিকুইড গ্যাসটা যখনই বাইরে আসার চেষ্টা করছে, বাইরে তো কি বাইরে টেম্পারেচার বেশি, প্রেশার কম, তখন কি হবে? তখন এই লিকুইডটা গ্যাসে কনভার্ট হবে বা ভেপারে কনভার্ট হবে, সেটা এখান দিয়ে বেরোচ্ছে। এবার তুমি এখানে আগুন লাগাচ্ছ, আগুন যাওয়ার সঙ্গে সঙ্গে এটা বার্নারে জ্বলছে। ঠিক আছে, যতক্ষণ ওই সিলিন্ডারের ভিতরে ও তখন লিকুইড ফর্মেই আছে, মানে বাই প্রেশার ওটাকে লিকুইড করে ওখানে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেল, সেপারেটিং ফানেলের ক্ষেত্রে আমরা জানি, সেপারেটিং ফানেলের বেসিক ছবিটা যদি আমরা দেখি, সেপারেটিং ফানেল, সেপারেটিং ফানেলে কি করা হয়, ডিফারেন্স অফ দ্য ডেন্সিটি অফ দ্য ইমমিসিবল মিক্সচারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল করা হয়। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এরকম একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি, এবং আমরা ল্যাবে প্রচুর কাজ করেছি এগুলো নিয়ে। তো এটা হচ্ছে বেসিক্যালি সেপারেটিং ফানেলের মানে সেট আপটা, যেখানে ধরো তুমি কি করতে পারো, অন দ্য বেসিস অফ ইয়ার, অন দ্য বেসিস অফ, আমার এই লেখাগুলো মাথায় রাখবে, বেসিস অফ ডিফারেন্স ইন ডেন্সিটিস, density of the two immiscible, two immiscible liquid components are used। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি যে টু ইমমিসিবল মানে কিরকম, ধরো তুমি কেরোসিন আর ওয়াটারের মিক্সচার নিয়েছো। ঠিক আছে, এখানে অয়েল ওয়াটার যেটা বলেছে, ধরো কেরোসিন ওয়াটারের মিক্সচার নিয়েছো, যেটা তোমাদের আমি বলেও ছিলাম যে কেরোসিন তেলে জল মেশানো হয়। তো সেরকম মিক্সচার নিয়েছো, তাহলে দেখবে ওয়াটারটা নিচে ভাসবে আর উপরে কেরোসিনটা আছে। ঠিক আছে, তো এইভাবে তুমি কি করতে পারো, আম, দুটো লেয়ারকে সেপারেট করতে পারো। ঠিক আছে, তো এবার তুমি এখানটা যদি এই স্টপ ককটা খুলে দাও, তাহলে ওয়াটারটা যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, তো সেইটা আগে নিচের দিকে জমতে থাকবে, এটা আস্তে আস্তে কমতে থাকবে, লেয়ারটা আস্তে আস্তে কমতে 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 যখন শুধু হলুদ লেয়ারটা থাকবে, তখন তুমি এটাকে সেপারেট করতে পারবে। ঠিক আছে, ফাইনালি যদি কিছুটা জল তেলের সাথে মিশেও যায়, ওটাকে সোডিয়াম সালফেটের মধ্যে দিয়ে ট্রান্সফার করা হয়, তাতে ওই জলটা সোডিয়াম সালফেটে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো আমাদের সেপারেটিং ফানেল, বোঝাতে পারলাম। আর কি আছে প্রসেস, আর আছে মনে হয় ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফিটা আমরা মনে হয় বলেছিলাম। তো ক্রোমাটোগ্রাফিটা আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি। আর কোনো মেথড আছে এগুলো বাদ দিয়ে? একটু দেখে নাও তো বই। আচ্ছা, সলভেন্ট এক্সট্রাকশন মেথডটা আছে, ঠিক আছে। আচ্ছা, ক্রোমাটোগ্রাফিটা আমি বলে দিই, ক্রোমাটোগ্রাফি বলে আমরা সলভেন্ট, আচ্ছা ইয়েটা মনে আছে না, এই সেন্ট্রিফিউগেশনটাও আছে, তাই না? সেন্ট্রিফিউগেশন আছে তো? এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে বেসিক্যালি ক্রোমাটোগ্রাফিক সেপারেশনের ছবি। আমি তোমাদের বলেছিলাম বিভিন্ন কালারের ইঙ্ককে সেপারেট করা যায়, অ্যামাইনো অ্যাসিডকে সেপারেট করা যায় ক্রোমাটোগ্রাফিক সেপারেশনের বেসিসে। ঠিক আছে, সো ইট ইজ এ স্পেশাল টেকনিক, ইট ইজ আ স্পেশাল টেকনিক used for separation, used for separation
and identification of the constituent in a solution, of the constituent in the solution, ঠিক আছে, that has two or more dissolved solids in very small quantities. More solid, two or more solid dissolves dissolves in very small quantity. Small quantity. Okay. The principle কি? The principle involves the principle involves is the absorption of the constituent by a surface of a appropriate absorbed material. The principle involves uh, or principle involved is based on difference in absorption, কখনো কখনো এটাকে অ্যাডসর্পশনও বলে, সারফেসে যেহেতু হয়, of constituents by a surface of an appropriate adsorbing material, of an appropriate adsorbing material, ঠিক আছে, যে অ্যাডসর্ব মেটেরিয়ালটাকে আমরা বলি স্টেশনারি ফেস। হ্যাঁ বলো, কারোর কোনো ডাউট থাকলে বলো। অ্যাডসর্পশনে সারফেসে অ্যাডহেয়ার হওয়াকে অ্যাডসর্পশন বলে। দেখবে ক্যামেরা বা জুতোর সাথে বা ব্যাগের সাথে একটা সিলিকার প্যাকেট দেয়, সেটা ব্যাগের মধ্যে বেশ কিছুদিন থাকলে বর্ষাকালে যদি এটা বের করো, দেখবে সিলিকার প্যাকেটের সিলিকার বলগুলো একসাথে আটকে, যেন আঠার মতো আটকে গেছে। তো এটা এর জন্য হয়েছে যে ভিতরে প্রচুর ময়েশ্চার অ্যাডজর্ব হয়েছে, মানে সারফেসে আটকে গেছে, ঠিক আছে। ওকে, তুমি অডিওটাকে মিউট করো। তোমার বাড়িতে এত আওয়াজ হয় কেন? কোনো ইয়ে আছে, কারখানা কাছে হতে আছে নাকি? ঢং ঢং আওয়াজ হচ্ছে সবসময়। তো বলছি ব্যাপারটা হচ্ছে, তো বেসিক ব্যাপারটা হচ্ছে তোমার একটা সারফেস, ধরো তুমি চক নিলে, স্কুলে যে চক দিয়ে লেখে ইয়েতে বোর্ডে, সেই চকটাকে তুমি যদি ধরো একটা কালির মধ্যে ডিপ করো, এবার চকটাকে যদি তোলো, তাহলে তুমি দেখবে চকের গায়েই শুধু কালিটা লেগে থাকে। চকটাকে যদি তুমি ভেঙেও ফেলো, তুমি ভিতরে কালিটা ঢোকে, কিন্তু কালিটা সারফেসে আটকে আছে। সারফেসে আটকে আছে মানেটা কি? এটা অ্যাডজর্ব হয়েছে। এবার যদি ধরো তুমি ওই চকটাকে তুমি যদি জলের মধ্যে অনেকক্ষণ রেখে দাও, তখন জলটা কিন্তু একদম ভিতরে ঢুকে যায়। এটাকে আমরা বলি অ্যাবজর্পশন। তো অ্যাডজর্পশন হচ্ছে সারফেস ফেনোমেনা, আর অ্যাবজর্পশন হচ্ছে বাল্ক ফেনোমেনা, ঠিক আছে। ভিতরে ঢুকলে যেটা মাটির ভিতরে জল ঢুকে যায়, সেটা হচ্ছে অ্যাবজর্পশন, কিন্তু যদি সারফেসে থাকে সেটাকে আমরা অ্যাবজর্পশন বলি। এডি, ঠিক আছে। বুঝতে পারলাম। স্টেশনারি ফেজ হচ্ছে এখানে ওই কলমটা বা এই পেপারটা হচ্ছে এখানে স্টেশনারি ফেজ হিসেবে কাজ করে। অ্যান্ড the rate of adsorption of a particular constituents depend upon its solubility in the solvent. এবার এটাকে দেখো, যেই সলভেন্টে তুমি দিচ্ছ সেই সলভেন্টের রেসপেক্টে এটা কি হচ্ছে, বাই ক্যাপিলারি অ্যাকশন ওপরের দিকে উঠছে। তারপরে তুমি নিন হাইড্রেন স্প্রে করলে তুমি কালারটা দেখতে পাচ্ছ। তার মানে ডিফারেন্স কম্পোনেন্টস ইজ টেকেন ইন আ ফিল্টার পেপার অর দ্য ক্রোমাটোগ্রাফিক পেপার, ঠিক আছে। ইফ দ্য কনস্টিটিউয়েন্টস হ্যাজ মোর অ্যাফিনিটি টু দ্য সলভেন্ট,
তা সেটা কি হবে, মোবাইল হয়ে ওপরে উঠবে। যেই চারটে ড্রপ দেওয়া হয়েছে সেই চারটে ড্রপের মধ্যে একটা মিক্সচার আছে। তো এবার সলভেন্টের মধ্যে যখন তুমি এটা রেখেছো, তো বাই অ্যাফিনিটি টু দ্য সলভেন্ট এগুলো ওপরে উঠছে। তো ডিফারেন্ট মিক্সচারে ডিফারেন্ট তুমি স্পট পাচ্ছ, আর এই তিনটের জন্য তুমি ডিফারেন্ট স্পট পাচ্ছ। তো তুমি একটা ইয়েকে চিনতে পারলে না, বাকি তুমি তিনটাকে চিনতে পেরেছো। তো এইরকমভাবে উইথ দ্য বেসিস অফ দ্য অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য সলভেন্ট, দ্য মোবাইল ফেস বা মুভিং ফেস, কি বলবো, প্লে ইন দ্য রোল। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? পূর্ণিকা বুঝতে পারছো? সৌরজা, সৌরজা। So if the constituent, if the constituent has more affinity to the solvent, affinity to the solvent, acting as mobile face, মোবাইল মানে যেহেতু এটা তুলছে ওপরে, মোবাইল ফেস, it moves rapidly on the filter paper, on the filter paper। ঠিক আছে? So relative affinity based on, so based on relative affinity of various constituents, of various constituents with the stationary and mobile phase, with the stationary and mobile phase, spots or lines may appear on the chromatographic paper, may appear on the chromatographic paper, chromatographic paper। ঠিক আছে, সবার ক্লিয়ার হলো? আদ্রিজ বোঝা গেল? ঋতব্রত? আচ্ছা, তাহলে আমরা লাস্ট যেটা বললো সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। সেটা বললেই আমাদের মোটামুটি ব্যাপারটা হয়ে যাবে নাকি? তো সলভেন্ট এক্সট্রাকশন বেসিক্যালি এটা হচ্ছে, দেখবে আমরা যে সমস্ত ওই রাইস ব্রান অয়েল বলে একটা অয়েলের নাম শুনেছো, রাইস ব্রান অয়েল, এটার নাম শুনেছো তোমরা কেউ? হ্যাঁ, তো রাইস ব্র্যান অয়েলটা কি করে করা হয় জানো? মানে বেসিক্যালি মানে হোয়াট ইজ দ্য মেথড অফ অয়েল এক্সট্রাক্টিং? তো দেখো, যে কোনো অয়েলকে দু রকম ভাবে করা যেতে পারে। ফ্রম ইটস সিডস অর ব্র্যান থেকে দু রকম প্রসেসে তুমি সেটাকে কি করতে পারো, এক্সট্রাক্ট করতে পারো। তো একটা প্রসেস হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে তুমি কোল্ড প্রেসিং, মানে যেটা আমরা সর্ষের তেলের ক্ষেত্রে করি। মানে কি করি, জোরে প্রেস করা হয় ওটাকে, ওখান থেকে তেলটা বেরিয়ে আসে। ঠিক আছে? কিন্তু এছাড়াও আরেকটা যেটা প্রসেস আছে, যেটাকে আমরা বলি হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন মেথড, যেটা পপুলারলি ইউজ করা হয় ওই রাইস ব্র্যান অয়েলকে এক্সট্রাক্ট করতে ফ্রম ইটস ব্র্যান্ড। মানে রাইসের যে ব্র্যান্ডটা হয় সেখানে এই সলভেন্ট এক্সট্রাকশনটা ইউজ করা হয়। এবার তুমি বলতে পারো স্যার, সলভেন্ট এক্সট্রাকশন মানে তো কোনো একটা সলভেন্ট দেওয়া হবে, অর্গানিক সলভেন্ট, সেটা তেলের মধ্যে থাকলে তো আমাদের পেটে গেলে তো শরীর খারাপ হবে। কিন্তু না, ফাইনালি কি করা হয়, হিট করে সলভেন্টটাকে বের করে দেওয়া হয়। সো ইট ইজ অলসো নোন অ্যাজ, ইট ইজ অলসো known as লিকুইড এক্সট্রাকশন মেথড। এবার কেন লিকুইড লিকুইড বলছে, মানে সলভেন্টটা রাইস ব্র্যানের ভিতরে সেলে ঢুকে গিয়ে ওর তেলটাকে টেনে বার করে আনে। ঠিক আছে, এটাই হচ্ছে ওর বেসিক কাজটা। তো লিকুইড এক্সট্রাকশন ইজ আ মেথড, is a method to separate compounds, to separate compounds based on their, based on their
রিলেটিভ সলিবিলিটিস, রিলেটিভ সলিবিলিটিস। এটা আরেকটা খুব কমন এক্সাম্পল হচ্ছে আমরা যে সমস্ত পারফিউম ইউজ করি না, এই পারফিউমের বেসিক যে গন্ধটা আসে সেটা কোথা থেকে আসে? একটা এসেন্স আসে না, এসেন্সিয়াল অয়েল। সেই এসেন্সিয়াল অয়েলটা আমরা ফুল থেকে পাই। দেখবে বিভিন্ন রকম আছে না, কারোর চন্দন কাঠের গন্ধ, কোথাও দেখবে ক্যালেন্ডুনা, কোনো জায়গায় একটা কি বলবো, রজনীগন্ধার গন্ধ, কোনো জায়গায় রোজ ফ্লেভার। তো এগুলো কি করা হয়, ওই পেটালসগুলোকে জলের মধ্যে কিছু কিছু কেসে, কিছু কিছু কেসে সলভেন্টের মধ্যে চুবিয়ে রাখা হয়। তো সলভেন্ট বা জল গিয়ে ওর মধ্যে থেকে এসেন্স বা ওই তেলটাকে টেনে বার করে আনে অন দ্য বেসিস অফ দেয়ার রিলেটিভ সলিবিলিটি। ঠিক আছে? তো solubility in two different immiscible liquids, two different immiscible liquids, ঠিক আছে? usually water, usually water and কোথায় ইউজ হয় আরেকটা? হ্যাঁ বলো। and solvent, বলো কি বলছো? হ্যাঁ, তুমি পারফিউম ইউজ করো তো? তো পারফিউমে কি থাকে? পারফিউমে থাকে হচ্ছে একটা এসেনশিয়াল অয়েল, এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েলে এসেন্স করাটা মানে কি? গন্ধ। সেটা কোথা থেকে পায়? ফ্লাওয়ার থেকে, রোজ অ্যাটসেট্রা। এবার এর সঙ্গে বিভিন্ন রকমের সলভেন্ট দেওয়া হয়। সলভেন্ট হিসেবে অ্যাসিটোন দিতে পারে, অন্য রকমের ক্লোরোফর্ম দিতে পারে, বা ওয়াটার দেওয়া হয়। তো এরা কি করে, ধরো রোজটাকে ধরো তুমি নিয়ে, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। রোজের যে যে ইয়েগুলো থাকে না, পাপড়িগুলোকে নিয়ে জলের মধ্যে বা কোনো পার্টিকুলার সলভেন্টের মধ্যে ফেলে দেওয়া হয়। এই তোমায় দেখাচ্ছে একটা ব্যাপার, তাহলে বুঝতে পারবে এরকম একটা জিনিস করা হয়। ঠিক আছে? দেখতে পাচ্ছ কিছু পাপড়িগুলোকে একটা সলভেন্টের মধ্যে ফেলা হচ্ছে। তো ফেলা হলে কি হয়, এই সলভেন্টটা ওই পাপড়ি থেকে ওই মানে যে এসেনশিয়াল যে গন্ধটা, ঠিক আছে, এসেনশিয়ালকে SNTIALE বলে, স্পেলিংটা এসেনশিয়ালি। এসেন্স কোথা থেকে এসছে? গন্ধ থেকে। সেই পাপড়ি থেকে ওই যে পার্টিকুলার যে রোজের ফ্লেভারটাকে বের করে আনে তেলের মধ্যে বা সলভেন্টের মধ্যে। ঠিক আছে? এবার সেই সলভেন্টটার যে মিক্সচারটা হয়, এবার সেটাকে জাস্ট সাডেনলি হিট করলে কি হয়, ওর বয়লিং পয়েন্টটা ওখান থেকে সেপারেট হয়ে যায়, সলভেন্টটা আগে বেরিয়ে চলে যায়। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে শুধু গন্ধটা। সেই গন্ধটাকে আমরা বিভিন্ন জায়গায় পারফিউম হিসেবে ইউজ করি। বোঝাতে পারলাম? সলিউশন না, সলভেন্টের মধ্যে দিল। সেই সলভেন্টটা জল হতে পারে, যে কোনো সলভেন্টও হতে পারে। সেটার থেকে সলভেন্টটা ওর ওর সেলের মধ্যে ঢুকে গিয়ে ওর থেকে আহ, ওর গন্ধটাকে টেনে বার করে আনে। ঠিক আছে? তো বার করে আনলে কি হবে, ওর সলভেন্টে চলে আসলো গন্ধটা। এবার সেটাকে হিট করলে সলভেন্টটা বেরিয়ে চলে আসে। শুধু কি পড়ে থাকে? শুধু গন্ধ বা এসেন্সিয়াল অয়েলটা পড়ে থাকে। তাহলে এসেন্সিয়াল অয়েলটাকে কি করে আনলো? সলভেন্ট এক্সট্রাকশন করে। বুঝতে পারছি? সবার ক্লিয়ার? সৌরজা বুঝতে পারলে? আচ্ছা। রাইস ব্রান অয়েলের ক্ষেত্রেও এটা খুব কমনলি ইউজ হয়। ঠিক আছে? ফাইনালি সলভেন্টটাকে তাড়িয়ে দেওয়া হয়। সলভেন্ট রাইস ব্রান অয়েল এক্সট্রাকশন, সেখানেও দেখতে পারবে এই যে এক্সট্রাক্ট ফেস, সেখান থেকে ক্রুড অয়েলটাকে সেপারেট করা হয়। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ইয়েটা। আর লাস্ট যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন একটা সলিড লিকুইড মিক্সচার, যেটা আগে বলে দেওয়া উচিত ছিল, তো সেটা আমরা পরে বলছি। যদিও সলিড লিকুইড মিক্সচারটা কোথায় লিখেছি দেখি, ওখানে জায়গা আছে।
তাহলে আমরা সেখানটাই বলবো। হ্যাঁ, এখানটা আছে জায়গা, তাহলে এখানটা একটু ছোট করে বলে দিই, ঠিক আছে? সেন্ট্রিফিউগেশনটা, তাহলে ভুলবেন। এই জায়গাটা বলে দিচ্ছি সেন্ট্রিফিউগেশন। তো সেন্ট্রিফিউগেশনের কমন এক্সাম্পল আমরা সবাই জানি কি করা হয়। সেন্ট্রিফিউগেশনে আমরা ওই মিল্ককে সেন্ট্রিফিউজ করে সেখান থেকে মাখন পাই, তাই না? তো বেসিক্যালি বাটার বা ফ্যাট, হ্যাঁ ফ্যাট পোর্শনটা, হেভি আর ফ্যাট পোর্শনটা সেপারেট হয়ে যায়, নিচের দিকে জমে যায়, আর উপরে বাকি পোর্শনটা পড়ে থাকে, ঠিক আছে? লাইটার পোর্শনটা, ওয়াটারটা অন দ্য টপে পড়ে থাকে। তো এখানে কি করা হয়, ইন দিস মেথড solid suspended particle solid suspended particles in the liquid particles in the liquid মানে লিকুইড মানে ওয়াটার are separated for example আমরা তোমাদের ওই মাছের একটা গল্প বলেছিলাম, ওখানে ওইটা ইউজ হয়। মিল্ক কন্টেন্স সলিড ফ্যাট মিল্ক contains solid fat, okay, um, solid fat in water, ঠিক আছে? So when milk is subject to centrifuge, when milk is subject to centrifuge, fat is separated um, from water. Fat is separated from water, ঠিক আছে? It is based on the centrifugal force, তার উপরে বেস্ট করে এটা করা হয়, ঠিক আছে? সেন্ট্রিফিউজ, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্সে এটা সেপারেট করা হয়, প্রসেসটা এটা মাথায় রাখবে, তাই আমাদের হয়ে যাবে। বলো কারোর কোনো জায়গায় আর কোনো ডাউট থাকলে বলো। এই মোটামুটি আমাদের চ্যাপ্টারটা মনে হয় হয়ে গেল, আর কিছু মনে হয় আশা করি নেই। নেক্সট উইকে আমরা পরীক্ষা নেবো, কিন্তু ওই ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জের পরীক্ষা নেওয়া হয়নি তো। হ্যাঁ, তাহলে ওইটার উপরে পরীক্ষাটা আমাদের নিতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আমরা সেন্ট্রিফিউগেশন একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি এখানে, মানে একটা ছবিও দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলো। ঘি আলাদা প্রসেসে করা হবে, ঘিকে মিল্ককে একটু বয়েল করে করে তৈরি করা হয়, ঠিক আছে? ঘিটা ঠিক তুমি সেন্ট্রিফিউগেশন বললে হবে না, ঠিক আছে? এই যেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন প্রসেসে, দেখতে পাচ্ছ সুপারনেটের নিচে প্যালেটগুলো ইয়ে আছে, এইভাবে সেপারেট করা হয়। নিচে একটা রোটেটার থাকে, রোটেটারকে বিভিন্ন স্পিডে করা যায়, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের এলিমেন্টস কম্পাউন্ড মিক্সচারের গল্প।